প্রিয় দর্শক, ভিওডি বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের নিয়মিত আয়োজন তারুণ্যের চোখে বাংলাদেশ। আজকের এই তারুণ্যের চোখে বাংলাদেশে আমাদের সাথে এমন একজন মানুষ যুক্ত হয়েছেন যিনি সবসময় চলচ্চিত্র নিয়ে ভাবেন। চলচ্চিত্রই যার স্বপ্ন, চলচ্চিত্রই যার ভরসা। এই চলচ্চিত্র ছাড়া তিনি কিছুই বোঝেন না, যাকে বলা হয় ক্যামেরার জাদুকর, এবং এমন কোনো কাজ নেই চলচ্চিত্রের যে অঙ্গনে তিনি জানেন না। সেই তার সাথে আজকে আমরা যাব। তার নাম হচ্ছে ঐশ্বর্য বীরজান। চমৎকার নাম, এবং এই নামটা নিয়েও কিন্তু তার অনেক রহস্য আছে। সেই সব রহস্যই আজকে আপনাদের মাঝে উন্মোচন করব। চলুন তার সাথে পরিচয় হই। ভিওডি বাংলায় আপনাকে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ, এবং ভিওডি বাংলার দর্শকদেরও অনেক কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আবার ধন্যবাদ। আসলে সত্যিকার অর্থে যে আপনাকে পেয়ে আমরাও কিন্তু খুব আনন্দিত, এই কারণে যে আপনি যখন চলচ্চিত্র নিয়ে কাজ করছেন, এটা তো তরুণদের জন্যই কাজ করছেন, এবং যখন আপনি তরুণদের নিয়ে কাজ করতে চাচ্ছেন, তরুণদের সাথে আপনার একটা যোগাযোগ হয় এবং এখানে অনেক গল্প চলে আসে। তো সেই গল্পে যাওয়ার আগে আমি একটু সেই গল্পে যেতে চাইবো, যে এই চলচ্চিত্র অঙ্গনে আসার যে আপনার একটা গল্প আছে, সেটা কিভাবে শুরু হলো? এটা অবশ্যই সবাই কম বেশি জানে, যেহেতু দীর্ঘদিন প্রায় আমি 42টা বছর এই অঙ্গনের সাথে জড়িত, চলচ্চিত্র অঙ্গনের সাথে। একেবারেই পারিবারিকভাবে আমার বাবা মা, আমি সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করা, তো বাবার মাধ্যমেই আসলে আসা নাটক, সিনেমা, টেলিভিশনে বাবার মাধ্যমে। এবং আমরা জানি যে বীরজান, ঐশ্বর্য বীরজান বলা হয়, এবং কোথাও আপনি ইমন বড়ুয়া ব্যবহার করছেন। আসলে আমরা কোনটাতে আমার এক সময় ইমন বড়ুয়া, এটা বড়ুয়া প্রণজিৎ ইমন সার্টিফিকেট নেম ছিল। একটা সময় যখন আমাকে এতেশাম দাদু নায়কের জন্য নির্বাচন করেছেন, আমার যে কজন গুরু, প্রথম তো বাবা মা, তারপরে তার গুরুর মধ্যে আছেন হলো এতেশাম দাদু, তারপর আজিজুর রহমান, ছুটির ঘন্টা খ্যাত, এরাই আমার আদি গুরু। তো যখন উনি 97-এর শেষের দিকে, প্রথম দিকে একটা আমাকে নিয়ে ছবি, একটা গল্প লিখেছেন, সেই ছবিটার নাম হলো চাঁদিনী চাঁদিনী। আচ্ছা, তা আমাকে নিয়ে করার কথা। তখন বললো যে সবাই তো নাম চেঞ্জ করে, আচ্ছা তুমি কি করবে নাকি? তো হ্যাঁ, বীরজানটা কিন্তু আমার এটা একটা উপাধি। বীরজান হলো রাজবংশ, তো এটা আমার তো আছে। তো এটা আবার দাদু জানতেন, আর ঐশ্বর্য আমার দাদির দেওয়া নাম। আচ্ছা আচ্ছা, এটা উনি জানতেন, যেহেতু উনি আমাদের সাথে পারিবারিক, ওনার পরিবারই বড় হওয়া আমি। তখন বললো তোর পুরো নামটা ঐশ্বর্য বীরজান না দিলেও শুধু বীরজান নামটা কিন্তু খুব দারুণ, মানে দাদু এটা খুব আমাকে বীরজানই ডাকতেন, যে নামটা তোকে ডাকলে না আমি অনেক পাই। হ্যাঁ, তো আমাকে সবাই ইমন বড়ুয়া নামে পরিচিত, যেহেতু এই নামে আমি অনেকগুলো চলচ্চিত্র করেছি, পরিচালনা করেছি ছোট থাকতেই, এবং আমার একটি বিখ্যাত চলচ্চিত্র আছে যেটা খুব সেই সময় অনেক বেশি ওড়াক টোকায়। আমি একটু যাব যে আপনি যেহেতু ডকুমেন্টারি নিয়ে কাজ করছেন, ফিল্ম নিয়ে কাজ করছেন, নাটক নিয়ে কাজ করছেন, তো এবং বিটিভির সাথে আপনার অনেক দীর্ঘ গভীর একটা যোগাযোগ আছে। তো আপনি কি মনে করেন যে আমাদের এই ফিল্মকে যদি পরিবর্তন করতে হয়, এমনকি টেকনিক্যাল কিছু বিষয় থেকে শুরু করে কি পরিবর্তন করলে এই শিল্পটা আবার মানসম্মত একটা পর্যায়ে যেতে পারবে? আসলে সব কিছু পরিবর্তনকে গ্রহণ করতে হয়, আর এই গ্রহণ করার প্রবণতা তখনই তৈরি হয় যখন মানুষ শিখে, মানে জ্ঞান অর্জন করে, সেটা যে বিষয় হোক, জ্ঞান অর্জন করাটা খুব জরুরি। তো জ্ঞান অর্জন করলে এটা উন্নতি সম্ভব, নাহলে সম্ভব না। কারণ এখন যে ক্যামেরাগুলো এসছে, আগের যে ক্যামেরা ছিল সেটা অনেক শেখলে আমি বলবো না, কোনো কিছুই শেখলে হয় না, আবার কোনো কিছু বেশি আধুনিক হয় না। আমরা যতই বলি আধুনিক, এই মুহূর্তে বললাম যে এখন আমার হাতে যে ক্যামেরাটি আছে সেটা আমি বললাম আধুনিক, আসলে কি তাই? এই মুহূর্তে তো আরও অনেক মডেল জন্ম করেছে। তাহলে বিষয়টা কি হলো? সবচেয়ে বড় বিষয়, আমি যেটা বিশ্বাস করি, মেধাটা। আপনার এই ক্যামেরা লাগবে, ওই ক্যামেরা লাগবে, এটা লাগবেই, এটা কোনো এসেনশিয়াল না শিল্পের ক্ষেত্রে। আপনি কয়লা দিয়ে ছবি আঁকলেন, না হলুদ দিয়ে এঁকেছেন, নাকি মাটি দিয়ে এঁকেছেন, ডাজন্ট ম্যাটার। যে আপনার ছবিটার কোনো রস তৈরি হলো কিনা, আপনার চলচ্চিত্রটা কোনো রস তৈরি করছে কিনা, যদি ইমোশন পাই, সেটা যেভাবে হোক, লাইট ছাড়া হোক, যেভাবে হোক। কারণ আমি তো সবসময় আমার যে ফিল্মগুলো, আমার ডিরেক্টর ফিল্মগুলো, আমি
একেবারেই ন্যাচারাল লাইটে, কোনোদিন আমি আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করিনি, রিফ্লেক্টর বোর্ড ব্যবহার করি না, মেকআপ ইউজ করেনি। মানে মেকআপ বলতে মেকআপ আরোপিত যে মেকআপ সেটা না, ধরেন একটু চুলার ভিতরে ফু দিচ্ছে, সেটার ভিতর যে এসে কালো হয়ে যাচ্ছে, এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ধরেন তেল দিয়ে কিছুক্ষণ রোদে দিয়ে যে তেল চিটে, তারপরে অনেক সময় আবার ডিমটাকে ইয়া করে পোড়া পোড়া যে ভাবটা, আচ্ছা, এইভাবে আচ্ছা। প্রাকৃতিকভাবেই আমি আনি, যার কারণে এত ন্যাচারাল। সবাই বলে যে আপনার কাজটা এত ন্যাচারাল বা নিখুঁত কেন, এই কারণে। তাহলে আপনি তো একদম সেই সব পর্যায়ে কাজ করেই এসেছেন, এই যার কারণে- কারণে আপনার অভিজ্ঞতার ঝুলিটাও কিন্তু অনেক বেশি। যেহেতু আপনি নায়কের কথা বলেন, আমি একটু বলতে চাই যে নায়ক বনাম অভিনেতা, এটা আসলে কি জিনিস? অভিনেতা হয়তো অনেকেই হতে পেরেছেন, পারেন, কিন্তু নায়ক কিন্তু সবাই হতে পারে না। তো আপনি তো সেই জায়গায় নায়ক হয়েছিলেন, এটা না, এটা হয়তো বলে মানুষ যখন আচ্ছা। বলা হয়। আর হ্যাঁ, আরেকটা বিষয় যে আমি বললাম ভাই আমি নায়ক, আমি নায়ক, বা আমি সুপারস্টার, আমি মেগাস্টার, এটা না, আসলে দর্শক তো নিয়েছেও এটা সেটা। না না, এই শব্দগুলোর প্রতি না, মানে নিজেকে নিজে বলা যায় না। আচ্ছা আচ্ছা। ধরেন মহানায়ক বা নায়ক, এটা নায়ক আসলে দর্শক তৈরি করে। কোনো কোনো অভিনেতা অভিনয় করতে 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 করতে, ওই যে বললাম না সবাই নায়ক হতে পারে না। কেন হতে পারে না? আসল নায়ক হতে গেলে মানুষের মনে চলে যেতে হবে, যে চোখ বন্ধ করলেই একটা চরিত্র আসছে, তখন মনে হবে আরে এটা তো সেই তাকে আমার প্রয়োজন। অন্যজন করছে না না না, ওকে আমার ভালো লাগছে না, আসলে এখানে বীরজানকে দরকার, বা এখানে অমুককে দরকার, বা ওখানে আপনাকে দরকার। এটা যখনই মানুষ ভাবতে থাকবে, তখনই আপনি নায়ক হতে পারবেন। নায়ক হওয়া মানে আমি মনে করি যে নায়ক হওয়া মানে অসম্ভব নায়ক ব্যাপার। হতে গেলে একদম মানুষের হৃদয়ে পৌঁছাতে হবে। একেবারেই নায়ক সবাই হতে পারে না। সেটা আমি এই জায়গায় একটা প্রশ্ন করতে চাই আমি Sure. ব্যক্তিগতভাবে, যে তাহলে এই যে আমরা যারা দর্শক, যারা কিছুই বুঝি না কোনটা নাটক কোনটা ফিল্ম, আমরা শুধু দেখতে পছন্দ করি, আমাদের মধ্যে এই সংজ্ঞাটা কিভাবে তৈরি করা হলো যে এটা ফিল্ম এটা নাটক, এটা এই সংজ্ঞাটা কিভাবে তৈরি হলো? তাহলে কি আমাদেরকে সেভাবে সস্তা বিনোদন দেখিয়ে দেখিয়ে অভ্যস্ত করা হয়েছে? যেমন ভিক্টোরিয়া ডিসিকার যে ছবিটা, আপনার বাইসাইকেল থিপস, বিখ্যাত ছবি, এখানে কোনো হ্যাঁ অভিনেতা অভিনেত্রী কোনো প্রফেশনাল ছিল না, একেবারেই মানে একজনের ছিল হলো ধোপা, আরেকজনের রাস্তার ছেলে, তো তারা কিন্তু অভিনয় করেছেন, কিন্তু এই অভিনয় তো অন্য কোনো অভিনেতা অভিনয় করতে পারবে না, সেটা পরিচালকের দক্ষতা। তো ফিল্মটা ডিপেন্ডস অন পরিচালক। তো এই কারণে পরিচালককে একটা আমি মনে করি মহাবিশ্ব হতে হবে। একটা কেন কান্না করছে, বা একটা দুই চোখের পানির মধ্যে যে অনেক কিছু মানে অর্থ মিন করে, যে ডান চোখের পানি পড়লে এটা দুঃখের না আনন্দে সেটা জানে না, জানতে হবে। দেখা গেছে যে আনন্দের অশ্রু সেটা বাঁ চোখে দিচ্ছে বা হচ্ছে, এটা যে সাইন্টিফিক ব্যাখ্যা আছে সেই সায়েন্স সম্পর্কে জানতে হয়, তার মানে কি জানতে হবে আমার। জানতে হবে। আর সার্টিফিকেট দরকার না, আপনি সার্টিফিকেট ফেলেন, সার্টিফিকেট কোনো কাজে লাগে না, এটা আমি আমার জীবন থেকে বলছি। আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলি আই হ্যাভ নো এডুকেশনাল সার্টিফিকেট। এবং আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথ নজরুল যারা বড় বড় প্রতিভাবান, লালনের কথা যদি বলি, তারা কিন্তু সার্টিফিকেটের কোনো তোয়াক্কাও করে না। জ্ঞানের সাথে সার্টিফিকেটের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক সার্টিফিকেট একটা সীমাবদ্ধতা, একটা ইয়া করে দিতে। আমি কেন সার্টিফিকেট গ্রহণের জন্য আমি কেন পড়বো? মুখস্থ বিদ্যা দিয়ে জীবনে কিছু কাজে লাগে না। আর সবচেয়ে বড় কথা, আপনি যেটাকে ভালোবাসবেন, যেটা যেটা আপনি মনে চোখ বন্ধ করলেও ঘুমাতে যেটাকে আপনি বারবার মনে জাগবে, সেই কাজটি আপনি করবেন, দেখবেন আপনি সেটা সফল হবেনই। কারণ এই তো আপনি ঘুমাতেও দেয় না, খেতেও দেয় না। খেতে গেলে আপনি যদি ভাবেন যে আমি নায়ক, মহানায়ক, আমি সবাই আমাকে মহানায়ক হিসেবে ফুলের তোড়া দিচ্ছে, একদিন আপনি হবেনই। হবেনি। বা যেহেতু আমাদের অনুষ্ঠানটা কিন্তু তারুণ্যের চোখে বাংলাদেশ, অর্থাৎ এই কথাগুলো কিন্তু তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা একটু তাত্ত্বিক আলাপের দিকে গিয়েছি, আমরা একটু মানে কথাবার্তাটা একটু অন্যদিকে নিয়ে যেতে চাই। সে জায়গায় দেখেছি যে আপনি বাংলাদেশে হেন বড় আর্টিস্ট নাই যে যার সাথে কাজ করেনি। আমি যদি হুমায়ুন ফরিদির কথা বলি, নায়ক রাজ্জাকের কথা বলি, ফেরদৌসী মজুমদারের কথা বলি, অসংখ্য নাম আমি বলতে পারবো। এই অভিজ্ঞতার কথাটা একটু তরুণদের উদ্দেশ্যে যদি বলেন। বড় মানুষ সত্যি তারা অনেক বড়ই হন। বড় মানুষ আর ক্ষুদ্র মানুষের সাথে পার্থক্য, ক্ষুদ্র মানুষ আপনাকে বারবার প্রমাণ করবে আপনি কিচ্ছু জানেন না, আর সেই একই কাজটি বড় মানুষের সাথে করতে ওরা শুধুই বলবে যে আপনি কি অসাধারণ করছেন। তো আমারও সেরকম, যেহেতু আমি ছোটোকাল থেকে লাইনে সবার সাথে, তো আমার সেই পারিবারিকভাবে একটা দৃঢ় সম্পর্ক। কিন্তু একই অভিনয় আমি অন্য জায়গায় করেছি, দেখলাম ওইটা কোনো অ্যাপ্রিসিয়েট, কিন্তু ওনাদের সাথে কাজ করতে গিয়ে
দেখলাম যে বাহ, মানে আমি নিজে যেই অনুভূতিগুলো প্রকাশের জন্য হয়তো আমি অবলীলা ক্রমে দিচ্ছি, প্রাকৃতিক ভাবেই দিচ্ছি, ভেতর থেকে আমার যেটা আসছে সেটাই করে যাচ্ছি, যেটা আমার মা বাবা ওইভাবেই শিখেছেন কিভাবে এবং এক্সপ্রেশন। আমি একটু ইন্টারাপ্ট করি, ওনারা যখন প্রশংসা করছে তখন কিন্তু মনে হয় যে আমি এইটা না জানলেও আরেকটু ভালো করার একটা যে তাগিদ আসে ভেতর থেকে, হ্যাঁ, তখন কিন্তু ওই কাজটা বেশি করে করতে ইচ্ছা করে এবং মন প্রাণ উজাড় করে করতে ইচ্ছা অনেক করে। অনেক, যেমন ফেরদৌসী মজুমদার ম্যাডামের একটা আমি ওনার ছেলে, আমি যুদ্ধে যাব, আচ্ছা আচ্ছা, একটা এক্সপ্রেশন, আমাকে ভাত খাওয়াই দিচ্ছে বারবার করে, তাই আমি বলছি, না না মা ভাত এখন আমি খাবো না, এখন খাবো না। এটা ছিল শামসুর রহমানের তুমি আসবে ভুলে স্বাধীনতা কবিতার অবলম্বনে আচ্ছা। একটি RTV প্রযোজিত এবং গাজী মানে তুমি আসবে বলে হে ফারুক স্বাধীনতা যে পরিচালিত, কবিতাটা হ্যাঁ আছে, ওইটার আচ্ছা। অবলম্বনে একটি ডিজিটাল ফিল্ম। তো সেখানে আমি তার ছেলে চরিত্রে করেছি। তো আমি একটা এক্সপ্রেশন দিয়েছিলাম, যখন চলে যাচ্ছি, যেতে গিয়ে আমি একটু দূরে মার আড়াল থেকে, এটা কিন্তু পরিচালক বলে দেয়নি, আচ্ছা। পরিচালক শটটা ধরেছে অনেক সুন্দরভাবে করে। তো আমি কি ওই পাতার ফাঁকটা দিয়ে, মানে ফ্রেমটা ছিল কি গাছের পাতা, যেহেতু ফ্রেমে অনেক কম্পোজ আচ্ছা। করতে হয় একটু গাছের আড়ালমো, তো আমি মূল ফ্রেমটা থেকে গিয়ে আমি ওই আড়াল থেকে অনেকক্ষণ তাকিয়ে করেছিলাম। তো বলছে ওকে ওকে সবাই। আচ্ছা আচ্ছা, যে খাওয়ার ব্রেকটা দিল, তারপর আমাকে এসে পিঠের ভিতর একটা চাপড় দিয়ে বললেন, ম্যাডাম, ফেরদৌসী মজনু ম্যাডাম, ওয়াও কি গ্রেট। তাই বললাম কোনটা মা? বলি যে পাতার ফাঁক দিয়ে তুই মাকে দেখলি। বাহ। আমি কিন্তু এটা আমি একদম মানে এটা প্রশংসা পাওয়ার জন্য, বাট আমার কাছে মনে হয়েছে যে মা আমার দিক যাই, আমার চোখে পানি পড়ছে, কিন্তু অনেকে কি হলে দেখাতে যে না, যে এটা ক্যামেরায় দেখাতে আসতেই হবে, মানে আচ্ছা, পুরো আচ্ছা। পাতাটা ছেড়ে আসতে হবে, কিন্তু আমি পাতার ফাঁক দিয়ে দেখছিলাম। ক্যামেরা এমন একটা নিখুঁত জিনিস, অনেকে মনে করি কি ক্যামেরা আমাকে দেখতে পায় না, এটা ভুল। ক্যামেরা সব দেখে। সব দেখে, একটু ফাঁক দিয়ে যদি একটা চোখ দেখা যায়, এটার যে আবেদন, পুরো চেহারা দেখলে কিন্তু সেই আবেদনটা হবে না। ধরেন আমি মুখটা দেখে আমি শুধু এইভাবে করলাম, আস্তে আস্তে করে খুললাম, তাহলে এই যে কে প্রথম চোখটাকে কার চোখ, ধরেন এক চোখ, আরো এই যে মানুষের, এটাই ফিল্ম, এই যে ক্যামেরার ক্রিয়েট একটা করা, খেলা। ক্যামেরার খেলা। আর এখানে ওই যে বললাম যে মেইন স্ট্রিম ফিল্মের লোকদের সাথে আমার আসলে ওইভাবে মেলেনি, কেন, খালি চেহারা ধরে, শুধু চেহারা ধরে, আচ্ছা। মানে প্রকৃতি যে একটা যে ক্যারেক্টার হতে পারে, এটা ওনারা হয়তো বিশ্বাস করেন না। এবং প্রকৃতির সাথে যে চরিত্রের যে একটা একটা হ্যাঁ মিলে যাওয়ার একটা সিনক্রোনাইজেশন বা মিলে যাওয়াটা, এটা মানে আমি যে কজনের সাথে কাজ করেছি তাদের সাথে আসলে আমার মিলে নেই, যার কারণে আমি এখানে রেগুলার হইনি। আচ্ছা আচ্ছা, যেহেতু আমি আবার বারবার করেই তরুণদের বিষয়ে আসছি, যে সেই তরুণটার জন্য আপনি কি বলবেন, যে তরুণটা হয়তো বা এখন গ্রামে বসে ভাবছে আমি চলচ্চিত্র বানাবো, বা যার সামর্থ্য নাই এত তাত্ত্বিক পড়াশোনা করার বা ঢাকায় এসে কোনো কোর্স করার, সেই তরুণের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে, সে যদি চলচ্চিত্রে আসতে চায়? আসলে যে শিক্ষা, ওই যে বারবার শিক্ষা কথাটা চলে আসছে, শিক্ষা ছাড়া আসলে শিক্ষাটাই তো আলো। এটা যে একেবারেই ফর্মালি শুরু করতে হবে তা না, শুরুটা আপনি যে কোনোভাবে করেন, একটা মোবাইল দিয়ে করেন, এখন তো অনেক অ্যাভেল, মোবাইল দিয়ে আপনি সিনেমা বানান, সমস্যা এবং নেই। আমরা দেখতে পাচ্ছি এখন তরুণরা কিন্তু করছেও তাই। হ্যাঁ, এখন কত অসাধারণ যে আপনি চিন্তা করেন যে আগে একটা বিটিভিতে 10 সেকেন্ডের একটি বিজ্ঞাপন প্রচার করতে 4 থেকে 5 লক্ষ টাকা লাগতো, বা 1 লক্ষ টাকা লাগতো মিনিমাম। আর ফেসবুক, ইউটিউব বা আপনার ওটিটি প্ল্যাটফর্মগুলো কত হিউজ আপনাকে সুযোগ দিচ্ছে নিজেকে প্রকাশ করার জন্য। ভালো কিছু করেন সবাই মিলে, অর্থাৎ এটাকে আপনি পজিটিভ হিসেবে দেখছেন? অনেক অবশ্যই বিজ্ঞানের অবদানকে তো পজিটিভলি আপনাকে স্বীকার করতে হবে, না তো এগোতে পারবো না। আমি তো অ্যান্ড্রয়েড সেটকে দোষ দিতে পারি না, অ্যান্ড্রয়েড সেটের অনেক সুফল আছে না, যে আমি ইচ্ছা করলে গুগলে সার্চ দিয়ে আমি পুরো পৃথিবী সব কিছু যেটা জানা সেটা ইচ্ছে আমি জানতে পারছি, কিন্তু এটাকে যখন আমি অপব্যবহার করবো, সেটা তো অপব্যবহার কুফল বা সাইড ইফেক্ট বা ডোপামিন ডিটক্স এফেক্টটা আমাকে পড়তেই হবে, ঠিক না? তো ডিটক্সের জায়গায় যখন ডোপামিন ডিটক্স হবে, তখন তো ডোপামিন তো ভালো জিনিস, ডোপামিন তো ভালো জিনিস, হ্যাঁ। এটা যখন ডিটক্সে নিয়ে যাবো, সেটা তো আমার কারণে নিচ্ছি। তার মানে কি, একটা হিউম্যান জিন, হিউম্যান সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার, কিন্তু এভরিথিং ইজ চেঞ্জেবল, নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড, এভরিথিং ইজ চেঞ্জিং। তো সেই ক্ষেত্রে আমি নিজেকে যদি পরিবর্তন না করতে পারি,
তা কিছুই হবে না। তো তরুণদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনি ভাবছেন আপনার হাতে মোবাইল বা আপনার মোবাইল নেই, আপনার বন্ধু তো একটু দেয়, সেটা দিয়ে আপনি 10 সেকেন্ডের বা 2 মিনিটের বা 1 মিনিটের করেন, করতে করতে চর্চা করেন, দেখবেন কখন কি সুযোগ হয়ে যাবে শিক্ষার। এভাবে শিখেন। আর এখন গুগলের চেয়ে বড় শিক্ষা কিছু নেই। আপনি একটা ক্যামেরা সম্পর্কে জানতে যাচ্ছেন সেটা, এবং প্রতিবন্ধকতা তো থাকবেই। যেমন আমি যদি একটু ছোট্ট করে বলি, আমার স্বল্প জ্ঞানে, যে আমি যতক্ষণ জানি যে সত্যজিৎ রায় যখন প্রথম সিনেমা করতে আসলেন তার কাছে টাকা নাই, কিচ্ছু নাই, তার স্ত্রীর গহনা বিক্রি করছেন, বাকি টাকা কিভাবে হবে, কিন্তু তারপরেও কিন্তু উনি কাজে নেমে গিয়েছিলেন, পরে কিন্তু কোনো না কোনোভাবে ম্যানেজ হয়েছিল। প্রথম নেমেছিলেন এবং প্রথম এটা আমরা যে ছবিটি দেখি এটা তৃতীয় ভার্সনের ফিল্ম, মানে পথের পাঁচালী। তৃতীয় ভার্সনের এই কারণে তৃতীয় স্টেপে ফিল্ম বললে আরও বেশি হবে। প্রথম উনি 16-এ শুটিং করেছিলেন। আচ্ছা, 16 ওইটাতে ব্রো আপ করে হয়েছে। পরে দেখলেন যে না এটা ভালো, ওই অর্থের জন্য, কারণ 16-এ ফিল্মটা একটা দাম কম ছিল। পরে আবার উনি নর্মাল ফিল্ম করেছে, সেটা স্পিডে কি সমস্যা হয়েছিল, পরবর্তীতে উনি আবার একদম প্রপারলি করেছেন। কিন্তু উনি কিন্তু কোনোদিন হাল ছাড়েন, সব কিছু বিক্রি করে উনি প্রডিউসার পাবে তারপর শুরু করবে এটা কিন্তু ভাবেন। উনি একটা ভাঙ্গা ক্যামেরা দিয়ে শুরু করেছেন, যেটা ওই কম্বল পেঁচে, মানে আলো ঢুকলে তো নষ্ট হয়ে যেত ফিল্মের, কম্বল পেঁচে এনে উনি সেটা শুটিং করছে যেন আলোটা না যায়। তো একজন সত্যজিৎ রায় যখন উনি বুঝতে পেরেছিলেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিচালকের মধ্যে একজন, আমি কি বলবো যে আমি কিন্তু ওনারই একজন ভাবশিষ্য। আমাকে যদি বলা হয় যে তুমি কি কাকে হতে চাও, সেটা না, তুমি কার মতো করে দেখতে চাও, প্রথম আমি একজনের নাম বলবো সত্যজিৎ রায়। সেকেন্ডলি যদি কারোর নাম বলে তাহলে আকিরা কুরোসাওয়া। থার্ডলি যদি বলা হয় তাহলে কি হলো স্টিভেন স্পিলবার্গ। তবে স্টিভেন স্পিলবার্গকে আমার সবচেয়ে থেকে মানে অনেক পাওয়ারফুল ডিরেক্টর মনে হয়েছে, পাওয়ারফুল ক্রিয়েটর মনে হয়েছে। কেন? উনিও কিন্তু আমার মতো একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওনার মাই ওনাকে ক্যামেরা দিয়েছে, বাবাই ক্যামেরা দিয়েছে, এবং ছোটকাল থেকে উনি একেবারেই 5 বছর বয়স থেকে, আমি যেমন 4-5 বছর বয়স থেকে ক্যামেরা চালাই, উনিও তাই। এই দিক দিয়ে আপনি একটু লাকি। আমি অনেক লাকি। তো আমি বিশ্বাস করি যে একদিন আমি, কারণ অস্কার পেতে গেলে যে ক্যাটেগরিগুলো লাগে এগুলো আমার জানা আছে, তো এখন আমি এটা প্র্যাকটিস করছি, এখনো আমি শিখছি। এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আমি জানি যে কোন কোন ক্যাটেগরিয়ায় একটা অস্কার পায়, তো আমি নিজেকে ওইভাবে আগে সমৃদ্ধ করছি। এবং আমরাও বিশ্বাস রাখতে চাই এবং বিশ্বাস করি যে আপনি অস্কার অবশ্যই পাবেন। আমরা একটু এবার আপনার কাজের ব্যাপারে আসি। ডট, যেটা প্রথম বলা যায় যে বাংলাদেশের ইংরেজি সিনেমা, সেটার অনুভূতি এবং কোন জায়গা থেকে আপনি করতে চাইলেন একটু বিশদভাবে জানতে চাইবো আমার তরুণ দর্শকদের জন্য। ডটটি আসলে আমার যিনি ডিরেক্টর ছিলেন কাকন, আমার কো ডিরেক্টর এবং প্রডিউসার ধীমন, যে এটা মূল নায়ক ছিল, বললো দাদা একটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জন্য একটা ছবি বানাবো, আপনি একটা গল্প স্ক্রিন প্লে করে দেন। আচ্ছা, ওইটা আমার একটা ইয়া ছিল, তথ্যচিত্রের জন্য আমি জাস্ট একটা আমার সাবজেক্ট ছিল সেটা, এটা ভাবতে হলাম তাহলে একটা কাজ করা। আমি নির্বাক ছবির প্রতি আমার কেন যেন খুব একটা দুর্বলতা, বিশেষ করে চার্লি চ্যাপলিন, প্রমথেশ বড়ুয়া আমার খুব টানে। প্রমথেশ বড়ুয়া মানে দ্য গ্রেটেস্ট ফিল্ম ক্রিয়েটর, তো কেন জানি টানে। তাই বললাম আচ্ছা আমি নির্বাক করি, স্ক্রিপ্ট করে ফেললাম, অল্প শুটিংও করলাম। পরে বলে ধীমন শোলে দাদা, কাকুনও বলছে যে একটুর জন্য, তো বলে একটা কাজ করেন, এটা একটু শব্দ দেন। আচ্টা, মানে আপনার একটা পুরো 2 ঘন্টা 10 মিনিটই এত বড় ছবি, আপনি একেবারে নির্বাক দরকার নেই, আপনি আমার কথাটা রাখেন, একটু করে সংলাপ দেন। আচ্ছা, তখন ওই বললো তাহলে দাদা ইংরেজিতে করেন। ইংরেজিতে করলে কি হবে, যেহেতু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য আমরা বানাচ্ছি, আর ইংরেজি ভাষাতে থাকলে সাবটাইটেল দিতে হবে না। আর সাবটাইটেলটা আমি খুব অপছন্দ করি, কারণ আমি দেখি সাবটাইটেল দিলে মানুষের কনসেন্ট্রেশন একেবারে মনোযোগের জায়গাটা পড়তে থাকে, এক্সপ্রেশনগুলো নষ্ট হয়ে যায়। কই পথের পাঁচালী প্রথম যখন প্রদর্শন হয় তখন কোনো সাবটাইটেল ছিল না, তো এই ছবি কি মানুষ বুঝে নাই? চার্লি চ্যাপলিন একটা কথা বলতেন যে একটা গাছকে মানে ঝাঁকিয়ে, একটা গাছ আছে ওইটাকে ঝাঁকাবেন, ঝাঁকানোর পরে যে কয়েকটা পাতা বেঁচে থাকবে না, ওটা রিয়েল ফিল্ম। বাহ, চমৎকার। তুই আমি মনে করি যে চলচ্চিত্রে এলো শব্দ সেটা যেটা দেখা যায় না। এখন আমি চা খাচ্ছি,
দেখলেন যে আমি চা খাচ্ছি, আর আপনি এসে বললেন দাদা আপনি কি খাচ্ছেন, আমি বললাম চা খাচ্ছি, এটা দর্শকের মনে লাগবে না। মানে আমাকে ধরে নিতে হবে যে চা না না, এটা দর্শক তো দেখে ফেলছে যে আমি চা চা খাচ্ছি। খেয়েছে। অতএব ওই যে যেটা যেটা একেবারেই মুখে প্রকাশ করা যাবে না সেটাই শুধু সংলাপে অর্থাৎ আপনি রাখতে বলতে হবে। চাচ্ছেন যে অতিরঞ্জন যে বিষয়টা থাকে, অতিরঞ্জন, হ্যাঁ অতিরঞ্জন তো অবশ্যই, কিন্তু অতিরঞ্জনের চেয়ে ব্যাপার হলো যেই বিষয়টা দৃশ্যে অপ্রকাশিত থেকে যায় সেটা যদি শব্দে করে সেটা পারফেক্ট মানে ছবিটা হবে। কিন্তু এইটাই একমাত্র চলচ্চিত্র নির্মাণে কিন্তু না, মানে প্রথাগত নিয়ম না। এখন আপনি যদি একটা উপন্যাস নির্ভর চলচ্চিত্র করেন সেখানে কিন্তু সংলাপ অনেক প্রচুর থাকবে, আচ্ছা আচ্ছা, সেটা আলাদা। এই কারণে কিন্তু ওই যে বিভাজন হয়েছে যে এটা ড্রামাটিক ফিল্ম, আচ্ছা এটা থ্রিলার ফিল্ম, আচ্ছা আচ্ছা, এটা আপনার বায়োপিক, বায়োপিক, ঠিক না, এটা কমেডি, এটা অ্যাকশন। যেটা আমার দেশে কি সমস্যা হয়েছে, আমার দেশের সমস্যা হয়েছে কি দেখে বা এটা তো নাটক দেখেছি, দর্শকরা কিন্তু ঠিকই বলছেন নাটকের মতো। ওই যে নাটকীয়তার যে চলচ্চিত্র সেটা তো ড্রামাটিক ফিল্ম, আচ্ছা দর্শকও বুঝে আর কি। সে তো ফিল থেকে বলছে বা এটা নাটক দিচ্ছি, আচ্ছা আচ্ছা, কিন্তু আসলে তাই সত্যি। এই কারণে সার্টিফিকেটে যদি লিখে দেওয়া হয় যেটা ড্রামাটিক ফিল্ম, এটা অ্যাকশন ফিল্ম, আচ্ছা এটা ফ্যান্টাসি ফিল্ম, এটা থ্রিল, এটা অমুক, এই বিভাজন, বা এটা চিলড্রেন ফিল্ম, এটা অ্যাডাল্ট ফিল্ম, আচ্ছা, এটা খুব দরকার। চলচ্চিত্রের সার্টিফিকেটের ভিতর এই মেনশনগুলো করে দেওয়া, গ্যাজও মেনশন করে দেওয়া উচিত যে এটা কি আমি 4 কোণা দেখছি স্ক্রিন, না 16:9 দেখছি, নাকি 22:9 দেখছি, বা 4:3 দেখছি। রেশিওটাও একটু লিখে দেওয়া দরকার, কারণ একটা চলচ্চিত্র পরিচালকই নির্ধারণ করবে যে চলচ্চিত্রের মাপ কী হবে। এখন ধরেন আমি সেই 16 যুগের একটি চলচ্চিত্র আমার গল্পের প্রয়োজনে আমি তৈরি করলাম, সেন্সর বোর্ড বললো তো এটা তো কোনো ছবিও নয়, নো ফিল্ম। সেন্সর বোর্ডে নো ফিল্ম বলার কোনো রাইট নাই। এবং এটা নিয়ে আপনার একটা তীব্র একটা না না, এটা প্রতিবাদ মানে আমাকে, হ্যাঁ ওনার কথা মতো কি আমি ফিল্ম বানাবো, আমি তো ক্রিয়েটার, তাকে সেই অধিকার কে দিল? উনি কি চলচ্চিত্র বানাতে পারেন, বা ওখানে অনেক চলচ্চিত্র পরিচালকও থাকেন, কিন্তু ফিল্মটা মূলত ক্রিয়েশনের জায়গা থেকে এটা পরিচালকের, আর প্রোডাক্টের দিক থেকে এটা প্রডিউসার, অ্যাবসলিউটলি প্রডিউসার। আমাদের দেশে সব উল্টা চলছে এবং এই নিয়মগুলোকে একেবারেই ভেঙে ফেলা উচিত। যেন আমি 17 বছর আন্দোলন করে কিন্তু বাংলাদেশ ফিল্ম সেন্সর থেকে কিন্তু সার্টিফিকেশন বোর্ডের জন্য আমি কিন্তু প্রথম আবেদন করেছি, হ্যাঁ জি, আবেদন করেছি, এবং এটা ফাইনালি গিয়ে দেখেন যে এই সময় এটা পূর্ণতা পেয়েছে, কি বলবো, জুলাই আন্দোলনের, হ্যাঁ জুলাই আন্দোলনের পরে। তার মানে তারা বুঝতে পেরেছেন, এবং এটা তো একেবারে সময় প্রয়োজন। আবার আরেকটি একটা কালো আইন, আপনি আগে এটা ছিল না, হুট করে কারো যেন অ্যাড করেছে, বলতে চায় না, এনওসি, একটা এনওসি মানে আপনি এফডিসিতে কাজ করবেন না, তাও একটা এনওসি নিয়ে ওখানে করতে 20,000 টাকা দিতে হবে। কারণ একটা শর্ট ফিল্ম করতে লাগে, এটা আগে ছিল না পৃথিবীর কোনো জায়গায়। শর্ট ফিল্মে এত বড় কোনো নেই। আপনি 1,000 টাকা তো আমি একটা শর্ট ফিল্ম বানাতে পারি না 1 মিনিটের, পারেন। তো সেই 1,000 টাকার জন্য একটা স্টুডেন্ট কি করে 20,000 টাকার এনওসি দিবে, আবার এই চলচ্চিত্র জন্য ফি দিবে? এটা একেবারে ওই শিল্পটাকে ধ্বংস করার একটা পায় তার। এটা কিভাবে এফডিসি এটা মানে অ্যাকসেপ্ট করালো আমি এটা বুঝি না। এবং বিষয়টা কি এমন না যে যেহেতু যখন তরুণরা উদ্যোক্তা হতে যায়, একই ঘটনায় কিন্তু তারা ব্যাংক ঋণ পায় না, এবং তাদেরকে বলা হয় যে আপনি এই স্টেটমেন্ট দেন, ওই স্টেটমেন্ট দেন, ওরা পাবে কোথায়? এইটা নিয়ে আমি অর্থাৎ ওই যেন তরুণরা এগিয়ে না আসতে পারে, এবং অন্যদিকে ডিরেক্টররা যেন এই চলচ্চিত্রে খুব ভালো কিছু না করতে পারে, এটা ধ্বংস করারই একটা পায়তারা। ধ্বংস করার না, পায়তারা যে ইন্টেনশনালি করছে তা না, অজ্ঞতার কারণে। আমি বললাম না যে একজন কাজী নজরুল ইসলামের কবিতা বুঝতে গেলে তাকে তার চেয়ে বড় ভাষাবিদ হতে হবে। আচ্ছা, ওনাকে জাজমেন্ট করতে গেলে, ওনাকে বিচার করতে তার চেয়ে বেশি জানতে হবে না? অবশ্যই অবশ্যই। তো এইরকম জানা লোকগুলো দরকার, যে এইটা 10 টাকারও কাজ না। ভাই আমি এফডিসিতে যাই নাই, আমি ওই হোটেলে খাই নাই, তো এই হোটেলের সামনে দিয়ে গেছি, আমার কলার ধরে বলল বিলটা দিয়ে যান। কেন আপনি আমার হোটেলে কেন উকি দিলেন বা আমার হোটেলের সামনে দিয়ে গেলেন? এটা বরঞ্চ এটা উচিত ছিল যে শর্ট ফিল্মে মাত্র 10 টাকা দিয়ে একটা শর্ট ফিল্ম সার্টিফিকেট নেওয়া যাবে। তো এটা নিলে কি হতো, এই যে কতগুলো মানুষ, কতগুলো মেকার, সরকারের সাথে ওদের একটা হৃদ্যতা তৈরি হতো, সেটাই যে 10 টাকা দিয়ে তাইলে যাই আমি, আমার চলচ্চিত্রের একটা জাতীয় সার্টিফিকেট পাওয়া মানে কি, সে একটা জাতীয় সম্পদ, যে আমি একটা জাতীয় শিল্পী হলাম, জাতীয় পরিচালক হলাম,
একটা সার্টিফিকেট তো অনেক কিছু, সরকার একটা সার্টিফিকেট, এবং পরবর্তীতে তার তার সৃজনশীলতা ক্যারিয়ারে দিয়ে সে হ্যাঁ আরো কাজ কাজ চাইবে। করতে 10 টাকা নেবেন আপনি, এটা ফি। আপনি আরো 20,000, 50,000, 1 লাখ, আবার বলে কি এত কোটি টাকা দিয়ে চলচ্চিত্র বানাতে পারেন, 1.5 লাখ টাকা দিয়ে মেম্বার হন, 1 লাখ টাকা দিয়ে মেম্বার হন। পৃথিবীর কোনো জায়গায় এটা নেই। এত বড় বড় দেশ, এত জায়গায়, বাংলাদেশে যতগুলো সমিতিতে যত বড় বড় এমন নেওয়া হয়, পৃথিবীর কোনো দেশে এমনটা নেওয়া হয় না। যাই হোক, আপনি যে বিষয়গুলো বললেন, আমরাও আশা করছি যে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যাদের কানে যাওয়ার কথা তাদের কানে যেন যায়। ও আচ্ছা। এবার আমি একটু আসবো যে আমরা দেখেছি যে আমরা যখন তরুণরা যখন এই জগতে আসছে, নানান ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি কি এরকম কোনো প্রতিবন্ধকতার কথা বলবেন যেটা আপনার জীবনে ঘটেছিল? এই জায়গায় যারা আসতে চায় তাদের ক্ষেত্রে যেন এটা না হয়। আসলে কি প্রতিবন্ধকতা কিন্তু একটা, আমি মনে করি ওটাই সফলতার একটা চরমতম সিঁড়ি। ব্যর্থতা তো বলবোই না, ব্যর্থতা তখন হয় যখন এটা আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করব কি এটা ব্যর্থ আমি তখন। আর যখনই আমি বলবো যে এটা একটা ওয়ে, এটা একটা রাস্তা, বাধা দেওয়া মানে কি আমার আরেকটা রাস্তা তৈরি হওয়া। কথার কথা আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই, যে আমি এখন শাহবাগ মোড়ে যাব এখান থেকে, এখন পুরাটা ধরেন ট্রাফিক জ্যামে পরিপূর্ণ, তো আমার এই মুহূর্তে বাসে উঠা বা সিএনজিতে উঠা তাহলে বোকামি হবে, তো আমি হেঁটেই যাই। তার মানে কি আমার লক্ষ্যটাই হলো আমি শাহবাগ মোড়ে যাব। কিভাবে দেরিতে হই, আমি যদি হাঁটা শুরু করি আমি কিন্তু ওই গাড়িগুলোর আগের থেকে আমি পৌঁছাতে লক্ষ্যটা, ডেস্টিনেশনটা ঠিক রাখতে হবে। একবারে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রভাবে, খুব ক্ষুদ্রভাবে যেটা আগানো হয় সেটা কিন্তু অনেক বেশি মানে শক্তিশালী হয়। যে আমরা আবার কবে বলতে পারবো যে এখন আমাদের সময়টা খুব স্বর্ণযুগ চলছে চলচ্চিত্রের জন্য? চলচ্চিত্রের সংযোগ আনতে গেলে না মানে সব কিছুই দেখবেন যখন ফুরিয়ে যায় তখন কিন্তু একটা পজিটিভ দিক থাকে। একটা কিছু শেষ হওয়া মানে ওই যে বললাম আপনার দৃষ্টিভঙ্গি, আপনি কি ভাবছেন কি সেটাই আপনার উপর সব কিছু। আমি যদি ভাবি দুধ শেষ হয়ে গেল, ছাই তো সেই, আর ছাইয়ের ভিতরে কিন্তু অনেক সময় আগুন থাকে, ছাই চাপ আগুনটা থাকে, সেই আগুনটাকে দিয়ে কিন্তু আবার অনেক কিছু আবিষ্কার করা যায়, যারা আবিষ্কার করেন। তো শেষ হওয়ার মানে কি একটা পজিটিভ দিক আছে। যেহেতু ইন্ডাস্ট্রি এখন ধ্বংস, তার মানে একটা পজিটিভ দিক আছে। পুরো পৃথিবীর ইন্ডাস্ট্রি কিন্তু ধ্বংস হয়েছিল, ফিল্ম ইন্ডাস্ট্রি। এখন যারা রাজত্ব করছে দেখেন আপনি, যারা নাম বলবো না স্পেসিফিক, কারণ গুগলে যুগ আপনি সার্চ দিলে পাবেন আমার কথাটা কতটা সত্য। যারা এখন দাঁড়িয়েছে, হলিউড বলেন, হলিউডও মাঝে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তারা আবার কিন্তু দাঁড়িয়েছে উঠেছে। আমরাও তাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে নিয়মিত চলচ্চিত্র বানাতে হবে, তো এটাতে বরাদ্দও দিতে হবে। বরাদ্দ দিয়ে, তবে আবার ওই যে অনুদানটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে চলচ্চিত্রের জন্য যে অনুদান দিয়ে, এটা একেবারে আমাদের টাকা, জনগণের টাকা নষ্ট, সরকারের টাকা নষ্ট। এই অনুদান বলে যে কি বলবো, কোটি কোটি টাকা, 50-60 কোটি টাকা যে নষ্ট হয়, একটা মানে এটা কোনো ফলই পেলাম না, কেউ দেখেও না, এটা চলে না। আবার অনুদান আমরা দেখেছি, অনেক সিনেমা দেখেছি কোটি কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, কিন্তু হ্যাঁ আবার এগুলো মেরে খেয়ে ফেলছে, সরকারি টাকা মেরে খেয়ে এসে রাজত্ব করছে। ওদেরকে একটা আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত, কারণ এটা তো জাতীয় শত্রু। আর দ্বিতীয়ত হলো অনুদান না, আমি সবসময় প্রস্তাব করেছি যে এটাকে ঋণের ব্যবস্থা করেন। আমি ঋণ নিলে আমি দায়বদ্ধ থাকবো, তখন আমি স্ক্রিপ্ট লিখতে চিন্তা করবো, ভাই আমি ঋণ নিচ্ছি 4 বছরের জন্য। চমৎকার বলেছেন। আসলে আজকে আপনার সাথে আড্ডা দেওয়ার কিন্তু মূল জায়গাটা ছিল যে আমরা চলচ্চিত্র বিষয়ের বা তাত্ত্বিক বিষয়ে যতখানি কথা বলবো তার থেকে কথা বলবো যে তরুণরা এবং সামনে চলচ্চিত্র কিভাবে উন্নত করা যায় সেই বিষয়গুলো আপনার সাথে কথা বলবার জন্য কিন্তু আজকে আপনাকে ডেকেছিলাম। এবং আপনি অসাধারণ বলেছেন, এবং আমি আশা করছি আপনার এই যে পরামর্শগুলো আপনি দিয়েছেন সেগুলো অবশ্যই দেশ এবং জাতির কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ। আপনি ভিওডি বাংলা এসেছেন, আপনি যদি তারুণ্যের উদ্দেশ্যে যদি আমাদের দর্শকদেরকে কিছু বলতে চান। তারুণ্য অসাধারণ একটি কি বলবো জাগরণ বলবো। তারুণ্য ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। তারুণ্য মানে হলো, আমার বাবা মা বলতেন, তারুণ্য শব্দের অর্থ কি বাবা জানো? না, তারুণ্য শব্দের অর্থ হলো কল্পনা শক্তি। পৃথিবীর সব কিছু কল্পনা শক্তি থেকে তৈরি হয়েছে, তারুণ্য থেকে তৈরি হয়েছে। তারুণ্য যার মধ্যে থাকবে না সে কোনো মানুষ না, তারুণ্য যে থাকবে না সে অসফল, তারুণ্য যা থাকবে সে সফল। সেটা বয়সের ক্ষেত্রে তারুণ্য না, তরুণ আর তারুণ্যর মধ্যে অনেক পার্থক্য।
তারুণ্য সেই শব্দ, তারুণ্য হলো বীরের শব্দ। বীর বাঙালি তারুণ্যতে থাকে সব সময়। 200 বছর হোক, 500 বছর, 100 বছরই হোক, সেটা তারুণ্যর বয়স হয় না। তারুণ্য হলো চিরসবুজ, এভারগ্রিন। তারুণ্যকে লালন করি আমরা এবং সত্যিকারের তারুণ্যে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ি আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবারও আপনার সাথে কথা হবে চলচ্চিত্র বিষয়ে, তারুণ্যের বিষয়ে, তরুণদের নিয়ে। এই পর্যন্ত আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বীরজানের সাথে, স্যার বীরজানের সাথে, যিনি চলচ্চিত্র নিয়ে ভাবছেন, তরুণদেরকে নিয়ে ভাবছেন, এবং তিনি বলেছেন যে চলচ্চিত্র বানাতে গেলে অনেক প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু এই প্রতিবন্ধকতাতে হতাশ হওয়া যাবে না, বরঞ্চ সেটাই হয়ে উঠবে সফলতার চাবিকাঠি। এ ধরনের আরও কথা বলেছেন যে অনুদান যেটা দেওয়া হয় সেই অনুদান বন্ধ করতে হবে, এবং কিছু কথা তিনি বলেছেন যা সত্যিকার অর্থে আমরা মনে করি আমাদের সরকারের দৃষ্টিগোচর হবে এবং তরুণরা অনেক উপকৃত হবে। দর্শক, এতক্ষণ ধরে আপনারা যারা ভিউরি বাংলার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।